আসসালামাইকুম। আজকে আমরা শুরু করব নিউরাল কন্ট্রোল বা নার্ভাস কন্ট্রোল অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। হার্টের যেমন নিজের একটা কন্ডাকটিভ সিস্টেম রয়েছে, ঠিক একই রকমভাবে জিআইটিরও নিজের একটা নার্ভাস সিস্টেম রয়েছে, যেটাকে বলা হয় এন্টেরিক নার্ভাস সিস্টেম। তবে হ্যাঁ, এটার ব্রেইনের সাথে কানেকশন রয়েছে, কিন্তু এরা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলিও কাজ করতে পারে। এই এন্টেরিক নার্ভাস সিস্টেমটা মেইনলি দুইটা প্লেক্সাস নিয়ে তৈরি, মায়োন্টেরিক প্লেক্সাস আর সাবমিউকোসাল প্লেক্সাস। সাবমিউকোসাল নামটা থেকেই বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের জিআইটি ওয়ালের সাবমিউকোসাল লেয়ারে থাকে। আর মায়োন্টেরিক যে প্লেক্সাসটা, এটা মায়োন্টেরিক মাসেলের সাথে সম্পর্কিত, অর্থাৎ এটা থাকে আমাদের লংগিটিউডিনাল অ্যান্ড সার্কুলার মাসেলের যে লেয়ারটা, তাদের মাঝে এই প্লেক্সাসটা থেকে থাকে। অ্যাজ মায়োন্টেরিক প্লেক্সাসটা মাসেলের মাঝখানে থাকতেছে, অর্থাৎ এর কাজগুলোও কিন্তু মাসেল সম্পর্কিত হবে। তাহলে মাসেল সম্পর্কিত কাজটা কি? এই মায়োন্টেরিক প্লেক্সাসটা কন্ট্রোল করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মুভমেন্ট, অর্থাৎ এই যে মাসেলগুলো তার কন্ট্রাকশন রিল্যাক্সেশনটাকে মেনটেন করতেছে। সাবমিউকোসাল প্লেক্সাস কী করবে? এই প্লেক্সাসটা কোথায় থাকে? সাবমিউকোসার। সাবমিউকোসাতে আমাদের নর্মালি কোন জিনিসগুলো থাকে? গ্ল্যান্ডসগুলো থাকে। তাহলে সাবমিউকোসাল প্লেক্সাসটা কন্ট্রোল করবে মেইনলি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিক্রেশন অ্যান্ড লোকাল ব্লাড ফ্লো, অর্থাৎ আমার জিআইটি সিস্টেমের ব্লাড ফ্লোটা কেমন হবে, যখন বেশি দরকার তখন বেশি, যখন কম দরকার তখন কম, এই যে ব্লাড ফ্লোটা এটাকে মেনটেন করবে। আর এই মায়োন্টেরিক প্লেক্সাস অ্যান্ড সাবমিউকোসাল প্লেক্সাসের মধ্যে কানেকশন তৈরি করে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। একটু ছবিটা দেখে ক্লিয়ার হয়ে নেই। এটা হচ্ছে কি আমাদের গাটার এপিথেলিয়াম, অর্থাৎ এখানে যে সেলগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কি এপিথেলিয়াল সেল। গাট এপিথেলিয়াম মানে কোন লেয়ারটা? মিউকোসা লেয়ারটা। মিউকোসার পরেই থাকে সাবমিউকোসা। এই লেয়ারে যে আমরা একটা প্লেক্সাস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সাবমিউকোসাল প্লেক্সাস, আর তার উপরে যে প্লেক্সাসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মায়োন্টেরিক প্লেক্সাস। এবারে রেড কালারের যেগুলো আসতেছে, দ্যাট মিনস যে নার্ভগুলো আসতেছে, সেগুলোর কয়েকটা সিম্প্যাথেটিক, কয়েকটা প্যারাসিম্প্যাথেটিক। এবারে যদি আমরা প্যারাসিম্প্যাথেটিক কথাটা নিচে লেখা আছে প্রি গ্যাংলিওনিক। প্রি গ্যাংলিওনিক জিনিসটা কি? দ্যাট মিনস এইটা কোনো গ্যাংলিয়া ক্রস করে নাই, গ্যাংলিয়া ক্রস না করে ডিরেক্টলি আমাদের এই প্লেক্সাসের মধ্যে আসছে, দেন এই প্লেক্সাস থেকে প্লেক্সাসের যে গ্যাংলিয়ান আছে সেটার সাথে মিলে তারপরে যা হওয়ার হয়েছে। বাট এই প্লেক্সাসে আসার আগে কোনো গ্যাংলিয়াকে সে ক্রস করে নাই, তাই এই ফাইবারগুলোকে বলা হয় প্রি গ্যাংলিওনিক ফাইবার। অ্যান্ড সিম্প্যাথেটিকে লেখা পোস্ট গ্যাংলিওনিক, অর্থাৎ এই প্লেক্সাসের মধ্যে আসার আগেও তারা কোনো না কোনো গ্যাংলিয়ন ক্রস করেছে, আর একটা গ্যাংলিয়ন ক্রস করার পর যে ফাইবারটা বের হয় সেটাকে বলা হয় পোস্ট গ্যাংলিওনিক ফাইবার। এবং এই দুটো প্লেক্সাসের মধ্যে আমরা যদি কানেকশন হিসেবে দেখি, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের কিন্তু কানেকশন রয়েছে। এবারে সেলগুলো থেকে কিছু ফাইবার চলে গিয়েছে গ্রিন কালারের। এগুলো কি? এগুলো মেইনলি হচ্ছে সেন্সরি ফাইবার। সেন্সরি মানে কি? অ্যাফারেন্ট, অর্থাৎ এই মিউকোসাস সেল থেকে কোনো ধরনের উদ্দীপনা বা স্টিমুলেশন এরা ডিরেক্টলি ব্রেইনে সাপ্লাই দিচ্ছে। ব্রেইনের কোথায় সাপ্লাই দিচ্ছে? আমাদের ব্রেইন স্টেম, অর্থাৎ আমাদের মেডুলা পন্সে সাপ্লাই দিচ্ছে, স্পাইনাল কর্ড এবং প্রিভার্টিব্রাল গ্যাংলিয়াতে। প্রিভার্টিব্রাল গ্যাংলিয়াটা কোথায়? ভার্টিব্রাল চারপাশে যে গ্যাংলিয়াগুলো রয়েছে সেখানে। আমরা একটু সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা একটু দেখে আসি। এটা হচ্ছে কি আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সম্পর্কিত। আমরা থোরাক্স কার্ডে মেবি থোরাসিক নার্ভ বা একটা স্পাইনাল নার্ভ আঁকা দেখিয়েছিলাম, এবং সেখানে কিন্তু স্পাইনাল নার্ভটার ছবিটা কীরকম ছিল? এই তো ভার্টিব্রা থেকে দেন হচ্ছে গিয়ে বের হয়ে গেছিলো। একটা হচ্ছে ভেন্ট্রাল রুট ছিল আর ডরসাল রুট ছিল, তবে তার সামনে দিয়ে কিন্তু একটা সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন বলে একটা জিনিস ছিল, যেখান থেকে অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট ফাইবার স্পাইনাল নার্ভের সাথে কানেক্টেড ছিল। এই যে আমাদের সিম্প্যাথেটিক গ্যাংলিয়নগুলো ছিল, সেই গ্যাংলিয়নগুলো হচ্ছে এই যে ভার্টিব্রার পাশে যে গ্যাংলিয়নগুলো, এটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। এবং এই সিম্প্যাথেটিক গ্যাংলিয়নের বিভিন্ন ফাইবারগুলো আমাদের দেহের বিভিন্ন অর্গানে যায়। আমরা যদি আমাদের জিআইটি সিস্টেমের কথা বলি, তাহলে মোটামুটি দৃষ্টিতে T5 থেকে L2 এর মধ্যে, এই যেটা হচ্ছে T1, এবার যদি দেখো যে লিভার, স্টোমাক, এগুলো কিন্তু মোটামুটি T5 থেকে শুরু হয়েছে। T5 থেকে L2 এর মধ্যে এই যে কোলন পর্যন্ত কিন্তু লাস্ট, তারপরে গিয়ে কিন্তু এগুলো অন্য পার্টে চলে গিয়েছে। অর্থাৎ সিম্প্যাথিকটা আসে হচ্ছে আমাদের T5 থেকে L2 ফাইবারের মধ্যে। এবার একটু প্যারাসিম্প্যাথেটিকটা দেখি। প্যারাসিম্প্যাথেটিকের যে ফাইবারগুলো, এগুলো কিন্তু মেইন যে পোর্শনটা সেটা হচ্ছে কি আমাদের ব্রেইন স্টেমের পার্টটা থেকে আসতেছে, অর্থাৎ এটাকে বলা হয় ক্রেনিয়াল আউটফ্লো। এবং স্যাক্রামের পার্টে, অর্থাৎ স্পাইনাল কর্ডের স্যাক্রাল পার্টেও
থেকেও কিছু প্যারাসিম্প্যাথেটিক ফাইবার আসে যেগুলোকে বলা হয় স্যাক্রাল আউটফ্লো। এবং আমরা যদি দেখি আমাদের জিআইটি সিস্টেমের মোস্ট অফ দ্য প্যারাসিম্প্যাথেটিক ফাইবারগুলো আসতেছে কোন জায়গা থেকে? ক্রেনিয়াল আউটফ্লো থেকে। কিছু পার্টে এই যে আমাদের সিগময়েড কোলন এবং রেকটামের যে কিছু পার্টে জাস্ট স্যাক্রাল আউটফ্লো থেকে আসতেছে। আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এই পুরোটাই দেখো এক্স মানে 10 নম্বর আমাদের ক্রেনিয়াল নার্ভ। 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ কি ছিল? ভেগাস। অর্থাৎ এই আমাদের জিআইটির যে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা মোস্ট অফ দ্য পার্টেই হচ্ছে গিয়ে ডিপেন্ড করতেছে আমাদের ভেগাস নার্ভের উপর। ভেগাস নার্ভ এটাকে কন্ট্রোল করতেছে। আচ্ছা, এখন এই যে সেন্সরি ফাইবারগুলো ছিল তারা যে অ্যাফারেন্ট নার্ভের মাধ্যমে উদ্দীপনাগুলো ব্রেইনে পাঠাচ্ছে, তাহলে এটার কি কাজ ছিল? এটার কাজ হচ্ছে গিয়ে আলটিমেটলি এই যে আমাদের প্লেক্সাসটাকে একটু কন্ট্রোল করা। যদি ওভার স্ট্রেচিং হয়ে থাকে বা যখন আমার গাটের মুভমেন্টটাকে একটু কমানো দরকার বা বাড়ানো দরকার, সেই উদ্দীপনাগুলো কিন্তু এই সেন্সরি নার্ভের মাধ্যমে যাচ্ছে। এবার আমরা একটু ডিটেলসে জানবো মাইন্টারিক প্লেক্সাস অ্যান্ড সাবমিউকোসাল প্লেক্সাস সম্পর্কে। মাইন্টারিক প্লেক্সাসটা যদি আমরা দেখি, এটা কিন্তু লিনিয়ার একটা চেইন আছে, এইভাবে আছে একটা লাইন ধরে। আর সাবমিউকোসালটা দেখি, এটা কিন্তু একটু ভার্টিক্যাল টাইপের একটা চেইনের মধ্যে আছে আর কি। দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, ফার্স্ট যে ডিফারেন্সটা, এটা মাসেল লেয়ারে থাকতেছে, এটা সাবমিউকোসাল লেয়ারে থাকতেছে। এটা আমাদের মাসেলার অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করতেছে, এটা আমাদের গ্ল্যান্ডার সিক্রেশনটাকে কন্ট্রোল করতেছে। এখন মাসেলার কোন কোন ধরনের অ্যাক্টিভিটি? ফর দ্য নাম্বার 1 হচ্ছে কি ইনক্রিজড টোনিক কন্ট্রাকশন বা টোন অফ দ্য গাট ওয়াল। মাসেল টোন জিনিসটা কি? মাসেল টোন বলতে বোঝায় পার্শিয়ালি কন্ট্রাক্টেড স্টেট, অর্থাৎ আমার বডির কোনো মাসেলই, ইভেন আমার হাত পায়ের যে মাসেল, সেই মাসেলগুলো টোটালি রিল্যাক্সড স্টেটে থাকে না। এই যে যখন আমি কোনো মুভমেন্ট করতেছি না, তখনও কোনো রিল্যাক্সড স্টেটে থাকে না, পার্শিয়ালি কন্ট্রাক্টেড স্টেটে থাকে। বা মাসেলটা যে মানে টর্বেট মাসেলটা শক্ত হয়ে আছে, তাহলে তো মাসেলটা তো হচ্ছে গিয়ে লেগে থাকতো না, মাসেলটা ঝুলে পড়তো আর কি। সেই যে স্টেটটা, সেটাকেই বলা হয় টোন। ঠিক একই রকমভাবে আমাদের গাট ওয়ালের টোন রয়েছে। টোনিসিটিটা যদি না থাকতো, তাহলে আলটিমেটলি আমাদের গাটটা কিন্তু কোনো কাজ করতে পারতো না আর কি। তো এই মাসেলের টোনটাকে মেনটেন করতেছে ইনক্রিজড ইন্টেন্সিটি অফ দ্য রিদমিক্যাল কন্ট্রাকশন। এই যে আমাদের মুভমেন্টটা হচ্ছে, এটা একটা রিদমের মাধ্যমে হচ্ছে। ইন্টারস্টিশিয়াল সেলস অফ ক্যাজেলের কথা তো মনে আছে, যেটাকে আমাদের পেসমেকার হিসেবে মনে করা হচ্ছে। সেই রিদমিক্যাল কন্ট্রাকশনটা মেনটেন করতেছে। স্লাইটলি ইনক্রিজড দ্য রেট অফ রিদম অফ দ্য কন্ট্রাকশন, রিদমটা বাড়াচ্ছে। ইনক্রিজড ভেলোসিটি অফ কন্ডাকশন অফ দ্য এক্সাইটেটরি ওয়েভ, দ্যাট মিনস গাটের এক জায়গা থেকে আরেক জায়গাতে যে আমাদের স্টিমুলেশনটা, সেটার কন্ডাকশনটা বাড়ায় দেওয়া আর কি। কীভাবে? এই সোডিয়াম আমাদের যে গ্যাপ জাংশনের মাধ্যমে আর কি, গ্যাপ জাংশনের মাধ্যমে আয়নের মুভমেন্টটা বাড়ায় দেওয়া। এবং এটা হলে কী হবে? কজিং মোর র্যাপিড মুভমেন্ট অফ দ্য গাট পেরিসেলটিক ওয়েভ। অবভিয়াসলি যত দ্রুত আমাদের উদ্দীপনা পৌঁছবে, তত দ্রুত আমাদের মুভমেন্টটা কিন্তু হবে। এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই মাইন্টারিক প্লেক্সাসের কাজ তো সবসময় কন্ট্রাকশন, আর কন্ট্রাকশন হওয়ার জন্য স্টিমুলেশন লাগে। তাহলে কি মাইন্টারিক প্লেক্সাসটা অলওয়েজ স্টিমুলেটরি? হ্যাঁ, মোস্ট অফ দ্য কেসে এটা স্টিমুলেটরি, বাট এটার মধ্যে কিছু ইনহিবিটরি নিউরন আছে। এবং এই ইনহিবিটরি নিউরন থেকে ইনহিবিটরি ট্রান্সমিটার রিলিজ হয়, সেটার নাম কি? ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পেপটাইড। এবং এরা তাহলে কাকে ইনহিবিট করতেছে? কিছু স্ফিংটারকে। স্ফিংটার কি? একটা দরজা। যেমন আমাদের পাইলোরিক যে স্ফিংটারটা রয়েছে, এই পাইলোরিক স্ফিংটারটাকে যদি আমরা রিল্যাক্স না করি, দ্যাট মিনস তাহলে কিন্তু খাবারটা স্টোমাক থেকে আমাদের স্মল ইন্টেস্টাইনে আসতে পারবে না। এই স্ফিংটারগুলোর উপর এই মাইন্টারিক প্লেক্সাসগুলো কিন্তু উল্টা কাজ করে, অর্থাৎ এদেরকে কিন্তু রিল্যাক্স করে দিচ্ছে। আর সাবমিউকোসাল প্লেক্সাস সম্পর্কে আমরা অলরেডি জানি, এটা আমাদের গ্ল্যান্ডের যে সিক্রেশন, সেটা লোকাল অ্যাবজর্পশন, সেগুলোকে মেনটেন করতেছে। এখানে আছে টাইপ অফ নিউরো ট্রান্সমিটার সিক্রেটেড বাই দ্য এন্টেরিক নিউরনস। নিউরো ট্রান্সমিটার অনেক ধরনের রয়েছে, এটা মিলে আমরা নার্ভাস সিস্টেমে জানবো আর কি। এখানে সবগুলো নিউরো ট্রান্সমিটার কথাই মোটামুটি রূপে বলা হয়েছে। অ্যাসিটাইলকোলিন যেটা, সেটা মেনলি প্যারাসিম্প্যাথেটিকের জন্য দায়ী, ইফেক্টের জন্য। নরএপিনেফ্রাইন, এপিনেফ্রাইন, এগুলো মেনলি সিম্প্যাথেটিক ইফেক্টের জন্য। এছাড়াও অ্যাডিনোসিন ট্রাইফসফেট, সেরোটোনিন, ডোপামিন, মানে মোটামুটি যত ধরনের নিউরো ট্রান্সমিটার আছে সবগুলোই কিন্তু এখানে আছে আর কি। এখানে নিচে একটা লাইন লেখা আছে, অ্যাসিটাইলকোলিন মোস্ট অফ এন এক্সাইট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যাক্টিভিটি। এবারে আগের ভিডিওর একটা কথা মনে করো, অ্যাসিটাইলকোলিন কি করে? ডিপোলারাইজেশন করতে হেল্প করে। ডিপোলারাইজেশন কেন হবে? ওই যে আমাদের সোডিয়াম ক্যালসিয়াম যে চ্যানেলটা, সেটার অ্যাক্টিভিটিটা বাড়ায় দিবে। ডিপোলারাইজেশন বেশি হওয়া মানে কি? স্পাইক পটেনশিয়াল, দ্যাট মিনস অ্যাকশন পটেনশিয়াল বেশি হয়। অ্যাকশন পটেনশিয়াল মানে মাসেলের কন্ট্রাকশন বাড়া। আর নরএপিনেফ্রাইন অলমোস্ট অলওয়েজ ইনহিবিট গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যাক্টিভিটি। নরএপিনেফ্রাইন কি করে? নরএপিনেফ্রাইন হাইপার পোলারাইজেশন করে দেয়। দ্যাট মিনস আমাদের যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ছিল, সেটাকে আরও বেশি নেগেটিভ বানিয়ে দিচ্ছে, অর্থাৎ তার আবার এক্সাইটেড হইতে কিন্তু অনেক বেশি পরিমাণে কষ্ট হবে। তাহলে আমরা কি পেলাম? একটা ওভারঅল যদি কথা আসি,
সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, এটা আমাদের স্টিমুলেশনটাকে বাড়াবে, এবং সিম্প্যাথেটিক আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে ট্র্যাক্টের যে অ্যাক্টিভিটি সেটাকে ইনহিবিট করবে। কীভাবে ইনহিবিট করবে আর কীভাবে স্টিমুলেট করবে সেটা আশা করি আমরা বুঝে গেছি। আর আগের কথাগুলোতে আমি বলে দিছি যে প্যারাসিম্প্যাথেটিক মেনলি ক্রেনিয়াল অ্যান্ড স্যাক্রাল ডিভিশনের মধ্যে আছে আর কি, কিছু ক্রেনিয়াল থেকে আসতেছে এবং অল্প পার্টে হচ্ছে গিয়ে স্যাক্রাল, এবং স্যাক্রাল পার্টটা কিন্তু আমাদের ডিফিকেশন রিফ্লেক্সের জন্য দেয়, কারণ ওইটা কি রেকটাম অ্যানাল ক্যানালের পার্টে থাকে না, অর্থাৎ আমাদের ডিফিকেশন হওয়ার জন্য কিন্তু এই স্যাক্রাল পার্টটা দায়ী। এবং পোস্ট গ্যাংলিয়নিক নিউরন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম আর লোকেটেড মেইনলি ইন দ্য মাইন্টেরিক অ্যান্ড সাবমিউকোসাল প্লেক্সাস। এখানে একটু কনফিউশন হতে পারে যে বলছিলাম তো প্যারাসিম্প্যাথিক প্রি গ্যাংলিয়নিক, দেখো কোথায় পোস্ট গ্যাংলিয়নিক থাকতেছে, মাইন্টেরিক অ্যান্ড সাবমিউকোসাল, অর্থাৎ প্রি গ্যাংলিয়নিক ফাইবারগুলো মাইন্টেরিক অ্যান্ড সাবমিউকোসাল প্লেক্সাসে আসতেছে। মাইন্টেরিক অ্যান্ড সাবমিউকোসাল প্লেক্সাসের যেগুলো তো গ্যাংলিয়ন, এখানে আসার পর তারা যে ফাইবারটা বের করতেছে সেটা হচ্ছে কি পোস্ট গ্যাংলিয়নিক। তার মানে কি আসতেছে কোনটা, প্রি গ্যাংলিয়নিক এসে এখানে একটা গ্যাংলিয়নের সাথে মিলিত হয়ে তারপর পোস্ট গ্যাংলিয়নিক হচ্ছে, তাই তো পোস্ট গ্যাংলিয়নিকটা আমার এই প্লেক্সাসের মধ্যে থাকতেছে। আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে সিম্প্যাথেটিক সম্পর্কে যেটা বলেছিলাম T5 থেকে L2 এর মধ্যে থাকতেছে এবং তার একটা গ্যাংলিয়া ক্রস করতেছে, তারপরে আমার মাইন্টেরিক প্লেক্সাস আসতেছে, যে কারণে আমরা বলেছিলাম পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। তাহলে কোথায় কোন গ্যাংলিয়াতে আসতেছে, সিলিয়া গ্যাংলিয়ন, মেসেন্টারিক যে গ্যাংলিয়নগুলো সেই গ্যাংলিয়া ক্রস করে দেন আমাদের মাইন্টেরিক প্লেক্সাসে আসতেছে। আর সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিংগুলো কি সিক্রেট করবে, কোন নিউরোট্রান্সমিটার, নরএপিনেফ্রাইন। আর নরএপিনেফ্রাইনের কাজ সম্পর্কে আশা করি সবাই খুব ভালো মতো জেনে গেছো। আমাদের ইন্টারিক নার্ভাস সিস্টেম, তো তারা কিন্তু সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিকের কোনো হেল্প ছাড়াই নিজেদের মতো মুভমেন্ট করতে পারে বা অ্যাক্টিভিটি করতে পারে, তবে তারা কি করে একটু কন্ট্রোলও করতে পারে এদের অ্যাক্টিভিটিটা। এমনকি সিম্প্যাথেটিক স্টিমুলেশন যদি অনেক বেশি পরিমাণে হয় তখন কিন্তু আলটিমেটলি আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের টোটাল মুভমেন্টেই কিন্তু ব্লক হয়ে যেতে পারে আর কি। এই ছিল মোটামুটি নিউরাল কন্ট্রোল সম্পর্কে। ধন্যবাদ সবাইকে।